তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি স্পেস সুইপার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে একবার চিন্তা করুন, যদি পৃথিবীটা পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে যায় আর কিছু মানুষ এটার সুযোগ নেওয়ার ট্রাই করে আর মানুষের মৃত্যু নিয়ে ব্যবসা করা শুরু করে, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 1992 সাল থেকে, যেখানে আমরা দেখতে পারি অনেক বেশি পলিউশন আর নানান সমস্যার জন্য পৃথিবীতে ধুলো বালুতে ভরে গিয়েছিল আর পৃথিবী পুরো থাকার অযোগ্য হয়ে গিয়েছিল। তবে তখন ইউটিএস নামের একটা সংগঠন বড় লোকদের থাকার জন্য একটা ভালো কমপ্লেক্স বানিয়েছিল, যেটা কিনা পৃথিবীর বাইরে অবস্থিত ছিল। তবে পৃথিবীর মধ্যে গরিব লোকজনকে এখনও থাকতে হচ্ছিল, আর এই সমস্ত পরিস্থিতি ফেস করে তাদের জীবিত থাকাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। আর এদিকে ইউটিএস এর মালিক সুলেমান মার্চে বিভিন্ন রকমের প্রোগ্রাম করে সেখানে বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে মানুষের থাকার উপযুক্ত সেই জায়গাটাকে বানাতে চায়। আর এই জন্য সে সবসময় রকেট বা বিভিন্ন রকমের জিনিস সেখানে পাঠায়, আর সেগুলোর যেই ধ্বংসাবশেষ, মানে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে যে ময়লা আবর্জনা থাকে, সেগুলো স্পেসের মধ্যে রকেটের স্পিডে ঘোরা শুরু করেছে। আর এগুলোকে পরিষ্কার করার জন্যই স্পেস সুইপার নামের একটা কর্মচারীকে বানানো হয়েছে, যারা কিনা অনেক কষ্ট করে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে এগুলোকে পরিষ্কার করে আর পরবর্তীতে এগুলোকে বিক্রি করেই তাদের জীবন নির্বাহ করে। আর এরপর আমরা দেখতে পারি বিশাল বড় একটা রকেটের টুকরো হঠাৎই একটা স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে যায়। এই জন্য স্পেস সুইপারের একটা গ্রুপ কিছু শিপ নিয়ে বেরিয়ে পড়ে সেই জিনিসটাকে ধ্বংস করার জন্য বা কালেক্ট করার জন্য। তবে তখন ভিক্টরি নামের একটা শিপ এসে তাদের সামনে দাঁড়িয়ে যায়। এই জন্য বব নামের একটা রোবট শিপের উপরে দাঁড়িয়ে একটা রশির মাধ্যমে সেই জঞ্জালটার উপরে একটা জিনিস মারে, যে জন্য সেটা গিয়ে সেখানেই আটকা পড়ে যায়। এই জাহাজের মধ্যে টাইহো, জ্যাঙ্ক আর টাইগার নামের আরও 3টা লোক ছিল। আসলে এই 4 জনের টিমটা ছিল স্পেস সুইপারের বাকি টিমদের থেকে সম্পূর্ণ আলাদা, আর তারা সবসময় ভালো কাজ করত। এই জন্য তারা কোনো রকমে সেই জঞ্জালটাকে এখান থেকে বের করে বাকি সুইপারদেরকে ফাঁকি দিয়ে সোজা এটাকে নিয়ে তাদের হেডকোয়ার্টারে চলে আসে। আর এখানে এগুলোকে আনার পরে নানান রকম করে ডিস্ট্রয় করে ফাইনালি এগুলোকে দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানানো হয়। আসলে তখন আমরা জানতে পারি যে টাইহো তার মেয়েকে হারিয়ে ফেলেছে, তার মেয়ে কোথায় আছে বা মারা গিয়েছে কিনা সেই ব্যাপারটাও সে জানে না। আর এই জন্য সে সরকারি কর্মচারীদেরকে তার শেষ সম্বল, মানে তার কাছে থাকা শেষ চালের দানাগুলো তাদেরকে দিয়ে দেয়, যাতে করে সে এখানে মর্গে আসা বিভিন্ন লাশগুলোকে দেখতে পারে, যাতে করে সেখানে তার মেয়ে আছে কিনা এটা সে কনফার্মেশন পেতে পারে। যখনই এখানে ছোট কোনো মেয়ের লাশ আসতো তখনই টাইহো এমনটা করার ট্রাই করতো। তবে এইবারও যখন সে চেক করে তখন সে দেখতে পারে এটা তার মেয়ে ছিল না। আসলে টাইহো যেই মেশিনগুলো পেয়েছে সে একটা জায়গায় গিয়ে সেগুলো বিক্রিও করে দিয়েছে, তবে সেগুলোর জন্য সে অনেক কম টাকা পেয়েছে। আর সে বুঝতেই পারছিল না যে এই টাকাগুলো দিয়ে সে তার মেয়েকে পরবর্তীতে কিভাবে খোঁজা কন্টিনিউ করবে। আর যেহেতু তার টিমও পর্যাপ্ত পরিমাণ টাকা পাচ্ছে না, এই জন্য টাইহো প্রচণ্ড রাগ করে ফেলে। তবে এখানে যে ক্লার্ক ছিল সে চাকু দেখিয়ে তাকে শান্ত করে, আর সে বলে যে যেটা দিয়েছে সেটা নিয়েই হ্যাপি থাকো, আর নয়তো বা স্বর্গে পাঠিয়ে দিব। আর তখনই তারা টিভিতে দেখতে পারে দৌড়ত্রী নামের একটা রোবট কোথা থেকে যেন চুরি হয়ে গেছে, যাদেরকে ইউটিএস অফিস থেকে ব্ল্যাক ফক্স নামের একটা বিরোধী দল চুরি করেছিল। আসলে একেবারে বাচ্চার মতো দেখতে এই রোবটটা, যদিও দেখতে অনেকটা সুন্দর এবং কিউট ছিল, তবে এটার মধ্যে খুবই ভয়ঙ্কর কিছু অস্ত্র ছিল, যেগুলোর মাধ্যমে ব্লাস্ট পর্যন্ত করানো যেত, তবে তার কোনো ক্ষতিই হতো না। আর এই জন্য এখন এটা শহরের যেই জায়গায় আছে সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর ডেঞ্জার জোনে আছে। এই জন্য সরকার অ্যানাউন্স করে বলে দেয় যে যারাই এই রোবটটাকে কোথাও দেখতে পাবেন তারাই যেন দ্রুত পুলিশকে বা অন্য কাউকে কল দিয়ে এটা জানিয়ে দেয়। তবে আমরা দেখতে পারি টাইহো এখানে তেমন একটা মনোযোগ দেয় না, সে কোনো রকমের টাকাটা আর তার জীবনটা নিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। এরপরে যখন সন্ধ্যাবেলায় ভিক্টরি গ্রুপ একটা মিটিং করে তাদের টাকা পয়সাগুলো ভাগাভাগি শুরু করে, তখন এত কম টাকার জন্য তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, একটা পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে আমরা দেখতে পারি যে বব তার নিজের টাকাগুলো নিয়ে সোজা একটা ডিবার মধ্যে ভরে ফেলে, কারণ সে সেখানে তার টাকাগুলোকে জমাচ্ছে। আসলে তাদের মধ্যে ববই হচ্ছে গিয়ে একমাত্র লোক যে কিনা এখান থেকে পাওয়া সমস্ত টাকাগুলোকে এখানে জমাচ্ছিল, কারণ সে চায় তার রোবোটিক মেশিনের উপরে এই টাকাগুলো দিয়ে সিনথেটিক চামড়া লাগাতে। আর এমনটা করলে তাকে আর রোবটই মনে হবে না, তাকেও দেখে সবাই মানুষ মনে করবে, আর এইটা পেলেই সে খুশি হবে। এরপরে যখন সমস্ত ক্রুরা আজকের ময়লা আবর্জনাগুলোকে চেক করে তখন তারা জানতে পারে যে এইটা আসলে একটা শিপ ছিল, যেটা কিনা এমন একটা জায়গা থেকে এসেছিল যেখানে অনেক বেশি পরিমাণে ন্যানো বট আছে। আসলে ন্যানো বট হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো যেগুলো কিনা লোহার চেয়েও বেশি শক্ত, মানে যেগুলো লোহাকে খুব সহজেই চুরমার করে ফেলতে পারে। এরপরে হঠাৎই শিপের একটা পার্ট চালু হয়ে যায়, এই জন্য তারা শিপের কার্গো বক্সটাকে খুলে দেখার ট্রাই করে। তবে যখনই তারা কার্গো বক্সটা খুলে তখন সেটার মধ্যে থেকে কিছু এয়ার ব্যাগ বেরিয়ে আসে, আর সেই এয়ার ব্যাগের মধ্যেই তারা দরোথিকে লুকানো অবস্থায় দেখতে পারে। এইটা দেখার পরে তো তাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, তারা বুঝতেই পারছিল না এই মেয়েটা এখানে কি করছে। এরপর তারা সেখান থেকে তাকে বের করে তাদের ভিক্টোরি শিপে নিয়ে আসে আর তার সঙ্গে গল্প গুজব করার ট্রাই করে।
তবে তাইহো যতবারই এই মেয়েটাকে দেখছিল ততবারই তার হারিয়ে যাওয়া মেয়ের কথা তার বারবার করে মনে পড়ছিল, এই জন্য তার মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। তবে তখনই টিভিতে তার নিখোঁজ হওয়ার খবরটা আরও একবার চলে আসে, আর এইবার যখন তারা এটা দেখতে পারে তখন তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তারা এইবার এটা জেনে গিয়েছে যে আসলে ডরোথি হচ্ছে গিয়ে একটা বিশাল বড় বোমের টুকরো, যেটা কিনা যেই কোনো সময় ব্লাস্ট করতে পারে। আর এরপরে যখনই ডরোথি তার মুখটা হাঁ করে তখন তারা প্রচণ্ড ভয় পেয়ে এদিক সেদিক দৌড়ানো শুরু করে, কিন্তু আসলে তো ডরোথি মুখটা খুলেছিল একটা হাঁচি দেওয়ার জন্য। তবে তবুও তাদের ভয় শেষ হয় না, তারা এদিক সেদিক দৌড়ে কোনো রকমে তাদের ঘরে গিয়ে নিজেদের লক করে ফেলে, আর পরবর্তীতে কি করা যায় সেটা নিয়ে প্ল্যান করা শুরু করে। এরপরে তাইও একটা রশি নিয়ে পেছন দিয়ে গিয়ে তাকে বাঁধার ট্রাই করে, তবে যখনই সে পেছন দিকে ঘুরে তখন তাইও এত বেশি ভয় পেয়ে যায় যে সে দৌড়ে একটা মেটালের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তবে তখনই সে ডরোথির ব্যাগটা তার পাশে দেখতে পারে, এই জন্য সে ব্যাগটা নিয়ে দৌড়ে তার রুমের মধ্যে চলে যায়। এরপরে এই ব্যাগটা চেক করার পরে সে ব্যাগের মধ্যে একটা ফোন পেয়ে যায়, যেখানে ডক্টর ক্যাং নামের একটা লোকের অনেকগুলো মিস কল ছিল। আর এখানে সে ডক্টর ক্যাং এর একটা বইও পেয়ে যায়, যেটা কিনা ইউটিউসের কিছু কাগজপত্র দিয়ে বানানো হয়েছিল। আর এরপরে ক্রুরা সিদ্ধান্ত নেয় তারা তাকে নিয়ে সেই জায়গায় চলে যাবে যেখানে তেমন কোনো মানুষজন নেই, যদি সে ব্লাস্টও করে তাহলেও যাতে তেমন কোনো ক্ষতি না হয়। তবে এরপর তারা তাকে শিপের মধ্যে একা রেখে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি ডরোথির কাছে এমন পাওয়ার ছিল যে সে মৃত গাছগাছটাগুলোকেও জীবিত করতে পারত। আর এদিকে চারজন ক্রু মেম্বার একটা বারে এসে ডিসকাশন করা শুরু করে যে আসলে ডরোথির সঙ্গে তাদের কি করা উচিত। টাইগার বারবার করে পুলিশকে কল দিয়ে ইনফরমেশনটা দেওয়ার ট্রাইও করে, তবে ওই পাশ থেকে কোনো রেসপন্সই আসছিল না। তবে তখন তাইও তাদের সবাইকে বলে যে যদি আমরা ডরোথিকে ব্ল্যাক ফক্স গ্রুপের কাছে আবারও রিটার্ন করে দেই তাহলে আমাদের বেশি টাকা পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে তাইও একটা মেশিন বের করে যেটার মাধ্যমে তার আওয়াজটা পুরোপুরি বদলে যায়। আর এরপর সে ডক্টর ক্যাংকে সেটার মাধ্যমে ডরোথির একটা ভিডিও পাঠায়, আর তার মুক্তিপণের বদলে তারা $2 মিলিয়ন চায়। আর এটা শোনার সঙ্গে সঙ্গে ডক্টর ক্যান রাজিও হয়ে যায়, এই জন্য তারা খুবই হ্যাপি হয়ে আজকেই মিট করার সিদ্ধান্ত নেয়। এরপরে তারা যার যার ড্রেস আপ চেঞ্জ করে নেয়, কারণ এখন তারা যাবে ডরোথিকে দিয়ে আসার জন্য আর $2 মিলিয়ন আনার জন্য। তবে তখনই শিপের মধ্যে অ্যালার্ম বাজা শুরু হয়ে যায়, যার মানে এটা ক্লিয়ার যে অলরেডি পুলিশ এই খবরটা পেয়ে গিয়ে দ্রুত তাদের শিপে চেক করতে আসছে। এই জন্য তারা দ্রুত তাদের ড্রেস আপ চেঞ্জ করে ডরোথিকে একটা জায়গায় লুকিয়ে তারা যার যার কাজকর্ম করার নাটক করা শুরু করে। তবে একটা অফিসার যখন এখানে আসে তখন সে টাইগারকে জিজ্ঞেস করে যে এই শিপ থেকে আমাকে কেউ একজন কল দিয়েছিল, আর তখন টাইগার তাকে ইশারা করে সেই কেবিনটা দেখিয়ে দেয় যেটার মধ্যে ডরোথি ছিল। তবে যখন সেই অফিসার একটা লাঠি নিয়ে রুমের মধ্যে যায় তখন ডরোথিও এদিক থেকে ওদিক লুকিয়ে লুকিয়ে সেই অফিসারকে ফাঁকি দিয়ে বাঁচতে সক্ষম হয়ে যায়। আর তখন টাইহো ববের বক্স থেকে টাকা বের করে সেগুলো পুলিশকে দেয়ারও ট্রাই করেছিল, তবে পুলিশ সেই টাকাগুলো নিতেই সরাসরি অস্বীকার করে। তবে তখনও টাকাগুলো পুলিশের হাতেই ছিল, আর যখন বব এসে এগুলো দেখতে পারে তখন সে সমস্ত ব্যাপারগুলো রেকর্ড করে ফেলে। এই জন্য জ্যাং এসে পুলিশকেই থ্রেট করা শুরু করে যে ঘুষ নেওয়ার অপরাধে তোমার বিরুদ্ধে কমপ্লেন করা হবে। আর এই জন্য বাধ্য হয়ে পুলিশ অফিসারকে এগুলো চেক না করেই চলে যেতে হয়। আর এরপরে টাইহো আর টাইগার তাদের মাস্ক চেঞ্জ করে চলে আসে একটা ক্লাবে $2 মিলিয়ন নেওয়ার জন্য। আসলে এখানে তারা এসেছে ডক্টর ক্যাং এর সঙ্গে মিট করতে, এই জন্য টাইগার একটা ব্যাগে করে ডরোথিকে সেফলি রেখে দিয়েছিল, আর টাইহো গিয়েছিল ক্যাং এর সঙ্গে মিট করে বাকি ডিলটা সম্পন্ন করার জন্য। তবে তখনই আমরা দেখতে পারি অন্য ফ্লোর থেকে কিছু স্নাইপার অলরেডি গান পয়েন্ট করে এখানে বসেছিল। আর যখন তারা দুজন গিয়ে ডক্টর ক্যানের সঙ্গে মিট করে তখন ডক্টর ক্যান তাদেরকে টাকা দেয়, আর যখন তারা ডরোথিকে দেওয়ার জন্য ব্যাগ ওপেন করে তখন তারা দেখতে পারে ডরোথি তো ব্যাগ থেকে কোথায় যেন গায়েব হয়ে গেছে। আসলে ডরোথি হাঁটতে হাঁটতে ডান্স ফ্লোরে চলে এসেছিল, যেখানে যখনই তাকে সবাই দেখতে পারে তখন তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তখনই প্রত্যেকের ডিভাইসের মধ্যে তার হারিয়ে যাওয়ার খবরটাও চলে আসে, আর তারা সবাই যখন জানতে পারে ঘটনাটা কি তখন তারা ভয়ে পেছনে সরা শুরু করে। আর তখনই স্নাইপাররা পাগলের মতো গুলি করা শুরু করে, আর তাই হোক কোনো রকমের নিজের জীবনটাকে বাজি রেখে শেষ মুহূর্তে গিয়ে ডরোথিকে সেভ করে। আর এতে করে এখানে একটা হট্টগোল শুরু হয়ে যায়, সবাই যে যার মতো দৌড়ানো শুরু করে। যদিও ডক্টর ক্যান ডরোথির কাছ পর্যন্ত পৌঁছানোর ট্রাই বারবার করে করছিল, তবে কোনোভাবেই সে মানুষকে ঠেলে সামনে যেতে পারছিল না। আর এদিকে তাইহো আর টাইগার যখনই ডরোথিকে পেয়ে যায় তখন তারা ক্যানকে খোঁজা শুরু করে তাকে দেওয়ার জন্য। তবে তখনই গার্ডরা তাদের উপরে গুলি করা শুরু করে। তবে ডরোথিও তার পাওয়ারের ইউজ করে তাদের চারপাশে একটা ইনভিজিবল শিল বানিয়ে দেয়, যে জন্য কোনো গুলি তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারছিল না। তবে গার্ডরাও পাগলের মতো গুলি করছিল যতক্ষণ পর্যন্ত না সমস্ত কিছু ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল। তাদের মনে হয়েছিল যে যেহেতু এত গুলি তারা করেছে তার মানে তারা সবাইকে মেরে ফেলেছে। তবে আমরা দেখতে পারি তাইহো আর টাইগার অলরেডি ডরোথিকে নিয়ে তাদের শিপ পর্যন্ত পৌঁছেও গেছে। আসলে যেহেতু তাদের শিপটা মেরামত করা হবে এই জন্য তাদেরকে কয়েক মাস ফ্যাক্টরিতেই কাটাতে হবে। এই জন্য যখন তারা ডরোথিকে নিয়ে এসেছে তখন জ্যাং তাদের উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ তারা ডরোথিকে সেখানে দিয়ে আসতে পারেনি আর তাদের টাকাও কপালে জোটেনি। এরপরে জ্যাং ডরোথির ফোনটাকে ভেঙে ফেলে,
কারণ তার মতে যেই গার্ডরা এখানে এসে গুলি করেছিল তারা হয়তোবা তার ফোনটাকে ট্র্যাক করেই তার পর্যন্ত পৌঁছেছিল। তবে আসলে ফোনটা ভাঙার আগেই ডরোথি ক্যানের নাম্বারটাকে সেভ করে নিয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি সুলেভান তার বিভিন্ন সায়েন্টিস্টদের সঙ্গে একটা মিটিং করা শুরু করেছে, যেখানে সে ন্যানো বট সম্পর্কে কথাবার্তা বলছিল। আসলে এই ন্যানো বটগুলোর সাহায্যেই তারা মার্চে বিভিন্ন রকমের গাছপালা এবং সমুদ্র বানানোর ট্রাই করছিল। তবে তখনই কেউ একজন যখন তাকে ডরোথির সানগ্লাস দেয়, তখন এটা দেখার পরে সে প্রচণ্ড রাগ করে ফেলে। আর তখন সে সবাইকে বলে যে আমাদের প্রজেক্টটা তখনই সফল হতে পারবে যখন পৃথিবীতে আর বাস করার কোনো আশাই থাকবে না, তখনই আমরা সফলভাবে মার্সে মানুষ নিতে পারবো। তবে তখন আমরা দেখতে পারি তার রগগুলো ফোলা শুরু হয়ে যায় আর সে একটা ভয়ঙ্কর রূপ নেওয়া শুরু করে। সে ব্যথায় প্রচণ্ড রকমের চিৎকার শুরু করে। আর এর একটু পরে ডরোথি তাইও থেকে কেচে নিয়ে নতুন গাছে যেই টমেটো হয়েছে সেগুলোকে কাটা শুরু করে। আর তাইও এগুলো দেখার পরে খুবই খুশি হয়ে যায়। এই জন্য সেই টমেটোগুলো নিয়ে বাকি সুইপারদের কাছে বিক্রি করা শুরু করে। তবে তখনই ব্যাংকের লোকজন তাদের থেকে টাকা নেওয়ার জন্য চলে আসে। তবে তখনই শিপের ফোনের মধ্যে কল চলে আসে, এই জন্য তাইও দৌড়ে ফোনটাকে রিসিভ করার জন্য চায়। তবে ব্যাংকের লোকজন তাকে আটকে ফেলে। তবে সে কোনো রকমে তাদেরকে ধাক্কা দিয়ে ফোন পর্যন্ত চলেই আসে আর সে কেনের সঙ্গে কথাবার্তা শুরু করে। আর পরবর্তীতে তারা কোথায় মিট করবে সেই শিডিউলটাও তারা ফিক্স করে ফেলে। তবে এতক্ষণে যেহেতু ব্যাংকের লোকজন টাকা পায়নি, এই জন্য তারা এই শিপটা তাদের আন্ডারে নিয়ে নেয়। মানে এখন থেকে এই শিপটা আর উঠতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা টাকা পরিশোধ করবে। আর তখন টাইগার গিয়ে তাইহোকে বলে যে আমরা ডরোথিকে বিক্রি করতে চাই না, কারণ না জানি তাকে নেয়ার পরে তার সাথে তারা কি করবে, মানে তাকে পুরো ডিস্ট্রয় করে ফেলবে। তবে তাইহোর এগুলোতে কিছুই যায় আসছিল না, কারণ তার মেয়েকে আর এই শিপটাকে ফেরত আনার জন্য তার অনেক অনেক টাকার দরকার ছিল। আর এদিকে যখন ডরোথি বাথরুমে যায়, তখন তার পেছন পেছন আরও একটা লোক বাথরুমে ঢুকে। আর একটু পরেই ডরোথি চিল্লানো শুরু করে। আর এতে করে সবাই বুঝতে পারে যে হয়তোবা কেউ একজন ডরোথিকে কিডন্যাপ করার ট্রাই করছিল। এই জন্য তারা সবাই ডরোথিকে এদিক সেদিক খোঁজা শুরু করে। আর তখনই টাইগারের মনে পড়ে সুড়ঙ্গের কথা। এই জন্য সে যখনই দৌড়ে সুড়ঙ্গ পর্যন্ত যায়, তখন সে দেখতে পারে একটা লোক ডরোথিকে নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছে। যদিও টাইগার তাকে ধরার জন্য ফলো করে, তবে এই কিডন্যাপার কোনো রকমে তাকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে তাইহো তার সামনে দিয়ে এসে ডরোথিকে তার হাত থেকে ছিনিয়ে নেয়। যদিও কিডন্যাপার একটা চাকু বের করে তাকে ভয় দেখানোর জন্য, কিন্তু তাইহো ছিল খুবই ভালো একজন ফাইটার। এই জন্য কয়েক সেকেন্ডের মধ্যেই সে তার হালুয়া টাইট করে দেয়। তবে এর কয়েক সেকেন্ড পরেই আরও অনেকগুলো মুখোশ পরা গুন্ডারা ডরোথিকে নেয়ার জন্য তাদেরকে মারতে চলে আসে। আর তখন টাইগার মাঠে নেমে যায় আর সে এক এক করে তাদের সবাইকে ধোলাই করে তাদের সবাইকে আত্মরা করে ফেলে। আর তখন এখানে জ্যাং এসে যখন এখানে লিডারের মুখোশটাকে ওপেন করে, তখন সে দেখতে পারে এটা হচ্ছে একটা ডিলার, যার কাছে তারা কিনা সেই ময়লা আবর্জনাগুলো বিক্রি করতো। আর এবার যখন শিপের লোকজন কিডন্যাপারদেরকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন ডরোথির বাথরুম পেলে সে দৌড়ে বাথরুমে যায়। আর তখন টাইগারের মনে হয় যে রোবটদের তো বাথরুমে ধরে না, তাদের তো বাথরুমে যাওয়ার দরকারও পড়ে না, তার মানে সে হচ্ছে গিয়ে একজন মানুষ। আর তখন বব একটা স্পেশাল লাইটের সাহায্যে কিডন্যাপারদের শরীরে লাগানো ট্যাটুগুলোকে বের করে ফেলে, যাতে করে এই ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যায় যে আসলে তারা সবাই হচ্ছে গিয়ে ব্ল্যাক ফক্সের লোক। আর তখন ব্ল্যাক ফক্সের লোকজন তাদেরকে এটা বোঝানো শুরু করে যে আসলে তারা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করছে না, তাদের উদ্দেশ্য তো পৃথিবীকে সেভ করা। আর তখন তারা বলে যে আসলে ডরোথি এমন একটা রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল যেখানে তার মৃত্যু পুরোপুরি নিশ্চিতই ছিল। এই জন্য তার বাবা তাকে বাঁচানোর জন্য তার শরীরের মধ্যে ন্যানো বট দিয়ে দিয়েছিল। আর এই বটগুলো তার রোগটা তো ঠিক করে দিয়েছিলই, তাছাড়া তার মধ্যে এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছিল সে চাইলেই যে কোনো মৃত গাছপালাকে জীবিত করতে পারত। যার মানে এটা ক্লিয়ার যে তার মধ্যে পৃথিবীকে সেভ করার একটা পাওয়ার ছিল। আর যদি এমনটা সে করতে পারে, তাহলে তো সোলেমনের মার্চের প্রজেক্টের কোনো দরকারই নেই। আর যখন সোলেমান এই ব্যাপারটা জানতে পেরেছিল, তখন সে তার গার্ডদের মাধ্যমে এই ল্যাবের উপরে আক্রমণ করে দিয়েছিল আর ল্যাবের সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিয়ে সমস্ত গাছপালা নষ্ট করে সমস্ত সায়েন্টিস্টদেরকে মেরেও ফেলেছিল। তবে তারা ডরোথিকে কোনোভাবেই মারতে পারেনি, কারণ একটা ন্যানো বটকে মারার শুধুমাত্র একটাই টেকনিক আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বম। আর এই বমটা শুধুমাত্র ফ্যাক্টরির সারফেসের মধ্যেই সার্ভাইভ করতে পারবে। এই জন্য তারা তাকে ফ্যাক্টরিতে নিয়ে সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট করে দেবে, যাতে করে ফ্যাক্টরিটাও গিয়ে পৃথিবীর সঙ্গে একটা বাড়ি খায়, যেই জন্য পুরো পৃথিবীটাই ডিস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে সুলেমান মানুষকে সেভ করতে না, বরং তাদেরকে মারতে চায়। তবে তখনই তারা গুলির শব্দ শুনতে পারে, আর যখন গিয়ে তারা চেক করে, তখন তারা বুঝতে পারে যে গার্ডরা এখানে অলরেডি চলে এসেছে। ব্ল্যাক ফক্সের লোকজন পেছন দিয়ে পালিয়ে চলে যায়, আর জ্যাং আর টাইগার এখানে নর্মাল কর্মচারী হওয়ার ভং ধরে তাদের সামনে দিয়েই বেরিয়ে চলে যায়। আর তখন তাইও ডরোথিকে নিয়ে এসি ডগ দিয়ে পালানো শুরু করে। তবে কিছুটা দূরে যাওয়ার পরেই ডরোথির একটা হাঁচি চলে আসে, যেই জন্য সেই গার্ডরা তাদেরকে ডিটেক্ট করে ফেলে। এই জন্য তারা তাদের উপরে পাগলের মতো গুলি করা শুরু করে, কিন্তু তারা কোনো রকমে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এদিকে জ্যাং ভিক্টোরি শিপটাকে অ্যাক্টিভেট করে গার্ডদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর ট্রাই করছিল। আর এই সুযোগে ডরোথি আর তাইহো একটা ব্রিজের উপরে চলে আসে, আর সেখান থেকে লাফ দিয়ে কোনো রকমে তারা ভিক্টোরি শিপের মধ্যে চলে আসে।
এরপরে তাইহো তাদের শিপটাকে ফুল স্পিডে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে বারবার করেই তাদের উপরে মিসাইল আক্রমণ করা হচ্ছিল, এই জন্য তারা বুঝতেই পারছিল না এখন তারা কোন দিকে যাবে। তবে তখন একটা মিসাইল তাদের শিপের একেবারে কাছে এসে ব্লাস্ট হয়ে যায়, যেই জন্য তাদের শিপটা পুরো আউট অফ কন্ট্রোল হয়ে সোজা সেই দিকে পড়া শুরু করে যেই দিকে সেই সমস্ত ময়লা আবর্জনাগুলো ফেলা হয়। খুব শীঘ্রই ভিক্টোরি শিপ কাজ করা বন্ধ করা শুরু করে আর আস্তে আস্তে করে তারা আরও বেশি কন্ট্রোল হারিয়ে ফেলে। আর তখন ন্যানো বটের টিম এসে তাদের উপরে আক্রমণ করাও শুরু করে। তবে একেবারে শেষ মুহূর্তে ডরোথি তার সমস্ত পাওয়ার ইউজ করে ন্যানো বটগুলোকে দূরে কোথাও ছিটকে ফেলে দেয়। আর এত পাওয়ার ইউজ করার জন্য বেচারি ছোট্ট মেয়েটা মাথা ঘুরিয়ে সেখানে বেহুশই হয়ে যায়। টাইগার যখন ভালো করে তাকে চেক করে তখন সে বুঝতে পারে তার হার্টবিট বন্ধ হয়ে গেছে, এই জন্য সে তাকে সিপিআর দেওয়া শুরু করে। তবে একটু পরে ডরোথি একটা পাত দিয়ে এমন করে উঠে বসে যেন এখানে কিছু হয়নি। এটা একটা মজার ব্যাপার ছিল। এরপরে যখন তাদের ভিক্টোরি শিপ দ্রুত সেই ময়লা আবর্জনা থেকে বাইরে বেরিয়ে আসে তখন তারা টিভিতে খবর দেখতে পারে। তারা দেখতে পারে যে তাদের 3 জনকে টেরোরিস্ট অ্যানাউন্স করা হয়েছে আর তাদের 3 জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি করা হয়েছে। আর তাছাড়া বলা হচ্ছে তারা হচ্ছে গিয়ে ব্ল্যাক ফক্সের লোক। ক্লাবে আর ফ্যাক্টরির মধ্যে যত গন্ডগোল হয়েছে সেগুলোও সরকার তাদের ঘাড়ের উপরেই চাপিয়ে দিয়েছে। আর এদিকে ভিক্টোরি শিপে ব্ল্যাক ফক্স গ্রুপ একটা মেসেজ পাঠায় আর তারা একটা জায়গায় মিট করার জন্য শিডিউল ফিক্স করে। আর যখনই তারা সেখানে গিয়ে মিট করে তখন ডরোথি দৌড়ে ক্যানকে গিয়ে জড়িয়ে ধরে। তবে তখনই জ্যাং কিছু একটা অদ্ভুত ফিল করতে পারে আর যখন সে গিয়ে বাইরে চেক করে তখন সে দেখতে পারে যে এখানে চারপাশটাতে খুবই ভালো করে বম সেট আপ করা হয়েছে। একটু পরে সেগুলো অটোমেটিকলি একসাথে অ্যাক্টিভেট হয়ে যায়। আর এত পাওয়ারের জন্য এখানে চারপাশের সমস্ত এনার্জি সিস্টেম বন্ধ তো হয়ে যায়, বরং তারা ববকেও বন্ধ করে দেয়। খুব শীঘ্রই গার্ডরা শিপের মধ্যে চলে আসে আর তারা ব্ল্যাক ফক্সের লোকজনকে এক এক করে মারা শুরু করে। আর এরপর যখন তারা ডরোথিকে নিয়ে চলে যাওয়ার ট্রাই করছিল তখন জ্যাং আর তার টিম বারবার করে তাদেরকে আটকানোর ট্রাই করছিল, মানে তারা যে কোনো মূল্যে ডরোথিকে সেভ করতে চাচ্ছিল। তবে যেহেতু তারাও ছিল রোবট এই জন্য তারা এক এক করে তাদের সবাইকে আচ্ছা রকম ধোলাই করে দেয়। এরপরে জ্যাং, টাইগার আর তাইহোকে অ্যারেস্ট করা হয় আর অন্যদিকে ডক্টর ক্যাং আর ব্ল্যাক ফক্সের সমস্ত মেম্বারদেরকে মেরে ফেলা হয়। আর একটু পরে এখানে সুলেভান চলে আসে যে কিনা জোর করে জ্যাংয়ের মুখ থেকে একটা মাইক্রো বোম বের করে যাতে করে জ্যাং কোনোভাবেই নিজেকে শেষ করে দিতে না পারে। যদিও তারা 3 জনই তার শত্রু ছিল তবে সে তাদের 3 জনের একজনকেও মারে না, বরং তারা ডরোথির দাম করে অনেক অনেক টাকা তাদের সামনে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে সে তাইহোকে নিয়ে মজাও করে যায়। সে বলে যে এখন এই টাকাগুলোর মাধ্যমে তুমি চাইলে তোমার মৃত মেয়েকে খুঁজে বের করে আনতেও পারো। আর এরপরে সুলেভান ফ্যাক্টরিতে এসে ফ্যাক্টরির লোকজনকে অর্ডার দিয়ে বলে দেয় যে এখন ডরোথিকে ফ্যাক্টরির মধ্যে বন্দি করে ফ্যাক্টরিকে সোজা পৃথিবীর সাথে ধাক্কা খাইয়ে দাও। আর এরপর সুলেভান সমস্ত বড় লোকদের কাছে অ্যানাউন্স করে বলে দেয় যে এখন মার্চের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন মার্চ মানুষের জন্য পুরোপুরি সেভ হয়ে গেছে, আপনারা চাইলে যে কোনো সময় মার্চে শিফট করতেই পারেন। আর তখন এদিকে তাইহো সমস্ত টাকাগুলোর মধ্যে গুনে গুনে তার ভাগের টাকাগুলো ব্যাগে ভরছিল। তবে এই হারামের টাকা অন্য কেউ নিতে চাচ্ছিল না, তারা এগুলোকে স্পর্শ করতে চাচ্ছিল না, বরং তারা চাচ্ছিল যেই কোনো ওয়েতে ডরোথির জীবনটাকে সেভ করতে। তবে তখন তাইহো তাদের সবাইকে বলে যে দেখো, যদি আমরা তাকে সেভ করতে চাই তাহলে কিন্তু আমরাও জীবিত ফিরতে পারবো না। তবে এতে করে আসলে তাদের কিছুই যায় আসে না, তারা যেই কোনো মূল্যে তাকে গিয়ে সেভ করতে চায়। এরপরে তাইহো সমস্ত টাকাগুলো নিয়ে একটা সার্চ কোম্পানির কাছে আসে আর তার মেয়েকে খুঁজে বের করার জন্য তাদেরকে টাকাগুলো দিয়ে দেয়। এরপরে যখন সে ওয়েট করছিল তখন সে তার মেয়ের খেলনা আর বিভিন্ন জিনিসপত্র দেখছিল যেখানে তার মেয়ে তাকে উদ্দেশ্য করে অনেক রকমের কথাও লেগেছিল। তবে যখন তার মেয়ে তার সঙ্গে ছিল সেই সময়টায় সে ছিল একটা নেশাখোর বাবা যে কিনা তার মেয়েকে কখনো সময় তো দিতই না, বরং সবসময় তাকে ইগনোর করারই ট্রাই করতো। আর এই সমস্ত ব্যাপারগুলো মনে করে আর তার মেয়ের কথা চিন্তা করে সে বুঝতে পারে যে আসলে সে যেটা করছে সেটা একটা ভুল সিদ্ধান্ত। এই জন্য সে দ্রুত আবারও ভিক্টোরি শিপে চলে আসে আর এখানে সমস্ত টাকাগুলোকে ফেলে দিয়ে সে তাদের সঙ্গে মিলে ডরোথিকে সেভ করার জন্য রাজি হয়ে যায়। আর এরপর তারা সবাই মিলে শিপ স্টার্ট করে দেয়। আর এখন তাইহো যতটা স্পিডে সম্ভব ততটা স্পিডে এটাকে ড্রাইভ করছিল। আর তখন জ্যাং শিপের মধ্য থেকে তার পুরনো গুলিটাকে বের করে, যেটা বের করে সে বাইরের দিকে ফায়ার করা শুরু করে, কারণ তাদেরকে ফলো করে গার্ডরা তাদেরকে মারতে আসছিল। তবে যেহেতু সে একা সবাইকে হ্যান্ডেল করতে পারছিল না এই জন্য ববও বাইরে বের হয়ে তাকে সাহায্য করা শুরু করে। তবে এখন একটা বিশাল বড় মিসাইল তাদেরকে ফলো করে তাদের কাছেই চলে এসেছিল। আর তখন তাইও শিপটাকে প্রচণ্ড স্পিডে চালানো শুরু করে, এমনটা মনে হচ্ছিল যেন তার শিপটা গিয়ে পৃথিবীর সাথে ধাক্কা লাগবে। তবে একেবারে শেষ মুহূর্তে সে শিপটাকে আবার উপরের দিকে সোজা করে ফেলে, যেই জন্য সেই মিসাইলগুলো পৃথিবীর গ্র্যাভিটির মধ্যে পড়ে সেগুলো সেখানেই ব্লাস্ট হয়ে যায়। যদিও এখনও কিছু গার্ড তাদেরকে ফলো করছিল, তবে তাদেরকে ফাঁকি দিয়ে কোনো রকমে শেষ মুহূর্তে তারা ফ্যাক্টরির মধ্যে চলে আসে আর দ্রুত তারা গ্র্যাভিটি সেন্টারে গিয়ে সেখানে ডরোথিকে সেভ করে। আর তারা গিয়ে দেখতে পারে ডরোথিকে একটা নিউক্লিয়ার চেম্বারের সঙ্গে বাঁধা হয়েছিল। আর যখন জ্যাং বামটা চেক করে
তখন সে জানতে পারে যে আসলে তারা কোনোভাবেই বমটাকে হ্যাক করে ডিফিউজ করতে পারবে না, কারণ যদি তারা হ্যাক করারও ট্রাই করে তাহলেও এই বমটা ব্লাস্ট হয়ে যাবে, যেহেতু এটা হাইড্রোজেন বম আর এটাকে এইরকম করেই প্রোগ্রাম করা হয়েছে। এই জন্য যদি তারা দরোদেকে সেভ করতে চায় তাহলে তাকে এই বমের থেকে প্রায় 5000 কিলোমিটার দূরে নিতে হবে, যাতে করে যদি এই বমটা ব্লাস্ট হয়ে যায় তাহলে এটার যে ভাইব হবে সেটা তার শরীরে লাগতে না পারে আর তার মধ্যে ন্যানো বটগুলো নষ্ট না হয়ে যায়। তবে তখন এখানে একটা সোলজার চলে আসে, যে আসার সঙ্গে সঙ্গে তাইহো আর জেনকে বেহুশ করে ফেলে। আর তখন টাইগার দরোদেকে বলে এখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য। আর অন্যদিকে বব সেই সোলজারের সাথে ফাইট করার ট্রাই করছিল, তবে সেই সোলজার খুব সহজেই ববকে হারিয়ে দেয়। আর এরপরে টাইগার একটা চেম্বারের মধ্যে তাকে ঢুকিয়ে সোজা পেছন থেকে দরজাটাকে বন্ধ করে দেয়। এরপর যখন তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় তখন টাইগার সর্বোচ্চ চেষ্টা করার পরেও কোনোভাবেই তার সাথে পারছিল না। এই জন্য টাইগার ফাইনালি বাধ্য হয়ে এখানে চেম্বারটা ওপেন করে দেয়। আর এই গ্র্যাভিটির টানের জন্য তারা সেই চেম্বার থেকে বাইরে বেরিয়ে চলে যায়। যদিও সেই সোলজার অনেক বেশি পাওয়ারফুল ছিল, তবে টাইগার তার বুদ্ধির ইউজ করে তাকে সেখানে শেষ করেই ফেলে। এখন তারা সবাই বের হওয়ার জন্য ফুললি রেডি হয়েছিল, তবে তখন তারা দেখতে পারে তাদের উপরে কিছু অ্যাটাক ড্রোন আসছে। এই জন্য জ্যাং ফ্যাক্টরির অন্য সুইপারদের সঙ্গে কথাবার্তা বলে আর সুলেমানের সমস্ত প্ল্যান সম্পর্কে বলে তাদের কাছে সেইবারের মতো সাহায্য চায়। আর এরপরে তাইও ফুল স্পিডে জাহাজটাকে উড়িয়ে দ্রুত ফ্যাক্টরি থেকে বের হওয়ার প্ল্যান করে। আর পেছন থেকে জেন গুলি করে করে কোনো রকমের ড্রোনগুলোকে ডিস্ট্রয় করার ট্রাই করছিল। আর যখনই তারা ফ্যাক্টরি থেকে বাইরে বেরিয়ে আসে তখন তারা দেখতে পারে বাকি সুইপাররা অলরেডি তাদের সবগুলো জাহাজ নিয়ে তাদের জন্য ওয়েট করছিল। আর যখনই তারা এখানে চলে আসে তখন তারা সবাই মিলে ড্রোনগুলোর উপরে শ্যুট করা শুরু করে আর খুবই সঠিক নিশানা করে করে তারা ড্রোনগুলোকে সেখানেই ডিস্ট্রয় করা শুরু করে। এই জন্য ভিক্টোরি গ্রুপ দরোদেকে সেভ করার জন্য দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়ে যায়। আর এর মধ্যেই সুলেমানের বলা সমস্ত কথাগুলো একটা নিউজ চ্যানেলে পাঠিয়ে দেওয়া হয়। আর যখন তারা সুলেমানের আসল সত্যিটা জানতে পারে তখন তারা সবাই প্রচণ্ড শকড হয়ে যায়। আর যেহেতু এখন সুলেমান এক্সপোজ হয়ে গেছে এই জন্য প্রচণ্ড রাগের মাথায় সে তার শিপ নিয়ে বেরিয়ে পড়ে। আর ভিক্টোরি শিপকে খুঁজে বের করে সে তাদেরকে শেষ করার জন্য তাদের উপরে ফায়ারিং করা শুরু করে। জ্যাং পেছন থেকে শ্যুট করে এক এক করে ড্রোনগুলোকে ডিস্ট্রয় করছিল। আর অন্যদিকে তাইহো ফুল স্পিডে এটাকে চালিয়ে নিজেদেরকে সেভ করে দূরে যাওয়ার ট্রাই করছিল। তবে তখনই হঠাৎ করেই কিছু একটা ভারী জিনিস এসে জ্যাংয়ের উপরে পড়ে যায়, যেই জন্য জ্যাং সেখানে আটকাই পড়ে যায়। আর এই সুযোগে সুলেমান একটা মেকানিক্যাল আর্মের মাধ্যমে ভিক্টোরি জাহাজের উপরে আক্রমণ করে দেয়, যেই জন্য জ্যান আস্তে করে বাইরে বেরিয়ে চলে যায়। মানে এখন সে ফ্লোটিং হওয়া শুরু হয়ে যায়। আর এরপরে সুলেমান যখন ভিক্টোরি শিপটাকে ডিস্ট্রয় করার জন্য তার উপরে তার আর্মটা উঠিয়ে দেয় তখন বাব তাকে গিয়ে থামানোর ট্রাই করে। তবে সুলেমান প্রচণ্ড রাগের মাথায় তাকে দুই টুকরোই করে ফেলে। আর এদিকে আহত জেন কোনো রকমের শিপটাকে ধরেছিল। আর এরপর সে কোনো রকমের শিপের উপরে উঠে বুস্টার সিস্টেম পর্যন্ত চলে আসে। আর যখনই সে এটা সঠিক সময় অ্যাক্টিভেট করে দেয় তখন এটার স্পিড অনেক বেশি বেড়ে যায়, যে জন্য এটা অনেক জোরে যাওয়া শুরু করে। এই জন্য সুলেমান অনেকটা পেছনে পড়ে যায়। তবে এই বুস্টার সিস্টেমটা খুব বেশিক্ষণ কাজ করে না, আর এই জন্য সুলেমান একটু পরেই তাদেরকে আবার ধরে ফেলে। এরপরে সুলেমান তার মেকানিক্যাল আর্মের সাহায্যে এই জাহাজটাকে টুকরো টুকরো করে যখনই মধ্যে ফাঁকা করে ফেলে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে আসলে মধ্যে একটা বিশাল বড় বম ছিল। আসলে যখন তারা ফ্যাক্টরি থেকে বাইরে বেরিয়েছিল তখন আসার আগেই তারা সেই বমটাকে সেখান থেকে নিয়ে এসেছিল আর তারা দরোতেকে অন্য সুইপারদের কাছে দিয়ে এসেছিল। আর এমন করেই তারা সুলেমানকে ফাঁকি দিয়ে দরোতের জীবনটাকে সেভ করে ফেলেছিল। এতে করে যদি তাদের জীবনটা চলেও যায় তাতেও তাদের কিছু যায় আসে না। আর আমরা দেখতে পারি বাকি সমস্ত লোকজন এই ব্যাপারগুলো খুবই কান্না ভরা চোখে দেখছিল। আর এরপরে যখনই বমটা ব্লাস্ট করে তখন এই ব্লাস্টের সঙ্গে সঙ্গে সমস্ত ক্রুর মৃত্যু হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি দরোথি তার পাওয়ারের ইউজ করে সমস্ত ন্যানো বটগুলোকে কন্ট্রোল করে ফেলে। আর ন্যানো বটগুলো ভিতরে থাকা ভিক্টোরি জাহাজটার কোনো ক্ষতি না করে সেটাকে আস্তে করে বাইরে বের করে দেয়। আর ভেতরে আমরা দেখতে পারি ভিক্টোরি জাহাজের সবাই এখন পর্যন্ত জীবিত ছিল। আর একেবারে শেষে আমরা দেখতে পারি তারা দরোথির সাথে একটা ফ্যামিলি হয়ে বাস করা শুরু করে। আর দরোথি তার পাওয়ারের ইউজ করে পৃথিবীকে আবারও আগের মতো করে দেয় আর পৃথিবী আবারও মানুষের বসবাসের যোগ্য হয়ে যায়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।